প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 100 দিনের সাফল্য ব্যর্থতা নিয়ে আলোচনা করতে চাই। আমরা দুটো দিকে আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আভ্যন্তরীণ ক্ষেত্রে কতটা প্রভাব রেখেছেন। এই ট্যারিফের ইমপ্লিকেশন, আমরা ইনফ্লেশন তো অলরেডি ছিল, সেখানে ট্যারিফের জন্য আরো বেশি কন্ট্রিবিউট হয়েছে, প্রাইস হাইকিং হয়েছে। অল দোজ থিংস অ্যাকচুয়ালি হ্যাপেনিং, আলটিমেটলি হু ইজ পেইং দ্য প্রাইস ইজ দ্য সাধারণ মানুষ। যে ট্যারিফ তো 185 কান্ট্রিজের উপর ট্যারিফটা সে ইম্পোজ করেছেন, এবং আবার যেটা অবাক হবেন যে রাশিয়ার উপর কিন্তু কোনো ট্যারিফ দেন নাই। জিডিপি গ্রোথ ছিল 2.4, এবং এটাকে অ্যানালাইজ করার পরও দেখা যায় যে 2024-এ আমাদের জিডিপি গ্রোথ রেট ছিল 2.24%। এখন আপনি যদি দেখেন, দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য ফার্স্ট কোয়ার্টার, যে এক্সপেক্টেড গ্রোথ সেটা কিন্তু হয়নি। তো জিডিপি গ্রোথ যদি না বাড়ে, তাহলে মানি সাপ্লাই আমরা কিন্তু অলরেডি আমাদের রয়ে গেছে, ইনফ্লেশনারি টেন্ডেন্সি রয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 100 দিনের সাফল্য ব্যর্থতা নিয়ে আলোচনা করতে চাই। আমরা দুটো দিকে আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আভ্যন্তরীণ ক্ষেত্রে কতটা প্রভাব রেখেছেন, সেই ক্ষেত্রে আমি প্রফেসর ডক্টর গোলাম মাতবর আপনার কাছে জানবো। এরপর অর্থনীতির বিষয়গুলো জানবো অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর শওকত আলীর কাছে। গোলাম মাতবর। ধন্যবাদ। আসলে দেখুন, 100 দিন, যেটা আমরা বোধহয় কিছু বলার আগেই ঐতিহাসিক একটা বললো, যে ঐতিহাসিক একটা এভিডেন্স, অতীতে কোনো প্রেসিডেন্টের সময় এই ধরনের অর্জন যুক্তরাষ্ট্রের ইতিহাসে হয়নি, যেটা স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এটা দাবি করেছেন। এবং তার দাবির পিছনে তাকে অনেক প্রশ্ন করা হয়েছে যে কি অর্জন। নাম্বার 1, যেটা আপনি বললেন একটু আগে, যে এখন সাউদার্ন বর্ডার প্রোটেক্টেড, যেটা উনি দাবি করেছেন। এই ব্যাপারে আমার মনে হয় কিছুটা আসলে আমাদের সত্যতা, যেটা আসলে যেহেতু একটা ড্রাস্টিক মেজর নিয়েছিলেন, সেটার জন্য এটা আসলে কমার বেশি কিছুটা কিন্তু আমি বলবো নিয়ন্ত্রিত। কিন্তু এখানে মানবিক দিকগুলো যদি চিন্তা করা হয়, যেটা ডিউ প্রসেস, সেটা অবলম্বন করা হয় নাই, যেটা নিয়েই হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রকে বলা হয় একটা হিউম্যান রাইটস এর দেশ, যুক্তরাষ্ট্রকে বলা হয় একটা গণতন্ত্রের দেশ, এখানে সিভিলিটি আছে, সেই ডিউ প্রসেস নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। আর অর্থনীতি এবং অন্যান্য, আমি আশা করি আসলে আমাদের শ্রদ্ধেয় যে কলিগ এখানে ডক্টর শওকত আলী উত্তর দিবেন। তবে আমি কতগুলো বলবো যে আমরা সাধারণ মানুষের লাইভলিহুড, দেখুন ট্যারিফের ইমপ্লিকেশন তো আমরা জানি। এই ট্যারিফের ইমপ্লিকেশন, আমরা ইনফ্লেশন তো অলরেডি ছিল, সেখানে ট্যারিফের জন্য আরো বেশি কন্ট্রিবিউট হয়েছে, প্রাইস হাইকিং হয়েছে। অল দোজ থিংস অ্যাকচুয়ালি হ্যাপেনিং, আলটিমেটলি হু ইজ পেইং দ্য প্রাইস ইজ দ্য সাধারণ মানুষ। তো এটা আমি মনে করি যে তার দাবি, যদিও সে বলছেন যে দিস ইজ জাস্ট এ বিগিনিং, যেটা আপনি মিশিগানে বললেন যে more you are going to be, you would never be able to believe, যে কোনদিন তোমরা বিশ্বাসও করতে পারবে না আরো কি নতুন আসছে জনগণের সামনে। কারণ এই ধরনের কথা কিন্তু সে ইলেকশন আগেও তার ম্যান্ডেট ও পার্টি প্ল্যাটফর্মও বলেছেন যে দিস উইল বি দ্য রিমার্কেবল, এবং সেটা হিস্টোরিক্যালি বলছে। কিন্তু আপনি দেখুন যে তার যে ট্রেজারি সেক্রেটারি বলেন, বা তার যে ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে চেয়ারম্যান তো নিজেই বলেছেন যে অর্থনীতির অবস্থা এখন তো আসলে খুব একটা বেশি ভালো না, যার ফলে গভর্নমেন্ট ইন্টারেস্ট রেট বারবার কিন্তু আমরা চেঞ্জ করার চেষ্টা করছি। কিন্তু আলটিমেটলি আমি মনে করি, যেটা আমরা হয়তো ডক্টর শওকত আলীর কাছে এটা আরো ভালোভাবে শুনবো, এটা ওনার ফেল্ড আর কি। সো কিন্তু জনগণের যে একটা স্বস্তি, যেটা মনে করেছিল যে সে আসার সাথে সাথেই যে আলাউদ্দিনের প্রদীপের মতো সবকিছু এভরিথিং ইজ গোইং টু চেঞ্জ, যেটার জন্য ল্যান্ডস্লাইড ভিক্টরি সে পেয়েছেন। বিশেষ করে আমরা জানি যে ইলেকশনে সাধারণ মানুষ তাকে বেশি ভোট দিয়েছেন, যেটা দেখা গেছে শিক্ষিত মানুষের থেকে। সেই দিক দিয়ে আমার মনে হয় জনগণ বোধহয় এখন খুবই একেবারে ভীষণ, এটা নিয়ে কিন্তু আমার মনে হয় সারপ্রাইজ। জি, যার ফলে আপনি দেখবেন তার যে বর্তমান যে তার যে রেপুটেশন বা তার জনমত জরিপে দেখা গেছে যে অনেকেই বলেছেন যে আসলে দে আর নট হ্যাপি দ্য ওয়ে থিংস অ্যাকচুয়ালি মুভিং। সো এখন রেকর্ড যেটা বলতে 100 স্পেকটেকুলার রেকর্ড, সেটা কিন্তু আমি আসলে দেখি না স্পেকটেকুলার রেকর্ড হয়েছে, বরং আমি বলবো কিছুটা নেগেটিভলি, যেটা আর কি, যে ট্যারিফ তো 185 কান্ট্রিজের উপর ট্যারিফটা সে ইম্পোজ করেছেন, এবং আবার যেটা অবাক হবেন যে রাশিয়ার উপর কিন্তু কোনো ট্যারিফ নাই। এবং এটাও দেখুন, কিন্তু এখন মানুষের জন্য যেটা আরো ভয়ঙ্কর, যেটা চায়না কিন্তু বলছে দে উইল সি দ্য বটম লাইন অফ ইট, এবং তারা 125 বোধহয় আরোপ করেছেন আমেরিকান গুডস এর উপর।
আর এখান থেকে তো 145% বোধহয় আরোপ করেছেন চাইনিজ বইয়ের উপর। সো দিস আর অল অ্যাকচুয়ালি যে বলনা যে পাটা এবং ইয়ের মাঝখানে কিন্তু সাধারণ মানুষের জীবনটা কিন্তু অনেকটা কিন্তু আমি বলবো যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা, এবং পিপল আর নট সিইং অ্যাকচুয়ালি এনিথিং ইন দ্য নিয়ার ডিস্টেন্ট ফিউচার যে এর চেঞ্জ হয়তো হবে। উই ডু নট নো হাউ দ্য ইকোনমিক কাউন্সিল of President Trump actually is working on this thing, but ইমিডিয়েট কোনো আমি কিছু দেখছি না, এবং স্পেকটেকুলার যে অ্যাচিভমেন্ট সে দাবি করছে সেটা কিন্তু আপনার বিশ্লেষকদের মতে এবং বিশেষজ্ঞদের মতে সেটা কিন্তু আমরা দেখি না, বাট they are claiming that it's a spectacular victory within the 100 days of his presidency, এবং যেটা অতীতে কোনো প্রেসিডেন্টের সময় এই ধরনের স্পেকটেকুলার কিন্তু অ্যাচিভমেন্ট হয়নি। বিভিন্ন তথ্য পেয়েছি যে জনমত জরিপে সিএনএন বলছে তার গ্রহণযোগ্যতা অর্থাৎ প্রেসিডেন্টের গ্রহণযোগ্যতা গত 7 দশকের মধ্যে সর্বনিম্ন 41%। এমনকি তার প্রথম মেয়াদের চেয়েও এবারের 100 দিনে তার গ্রহণযোগ্যতা কমে এসেছে। কমে আসার পিছনে যে কারণগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখছে তার পিছনে ট্যারিফ, অর্থনৈতিক অস্থিরতা একটা বড় বিষয়, এবং রিসেশনের পদধ্বনি শোনা যাচ্ছে বলে অনেক অর্থনীতিবিদরা মনে করছেন। আসলে কতটা রিসেশনের মুখোমুখি হতে পারে আমেরিকা, নাকি আমেরিকা এতটাই অর্থনৈতিকভাবে শক্তিশালী যে রিসেশনটাকে তারা ডিঙিয়ে যেতে পারবে? না, থ্যাংক ইউ। আপনি মাত্র প্রায় কিছু কিছু পয়েন্ট উল্লেখ করেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে আপনি রিপোর্ট পেয়েছেন যে ফার্স্ট কোয়ার্টারে আপনার 3 মাসের রিপোর্ট যেটা হয়েছে 0.3% জিডিপি গ্রোথ হয়েছে। আমাদের মনে রাখতে হবে 2024-এ আপনার একই সময় ফার্স্ট কোয়ার্টারে জিডিপি গ্রোথ ছিল 2.4, এবং এটাকে অ্যানালাইজ করার পরও দেখা যায় যে 2024-এ আমাদের জিডিপি গ্রোথ রেট ছিল 2.24%। এখন আপনি যদি দেখেন দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য ফার্স্ট কোয়ার্টার, এখানে যেটা হলো সেটা মানে কমপ্লিট অ্যাবসার্ড, আনএক্সপেক্টেড। এটার কারণ হলো উনি এক্সিকিউটিভ অর্ডার একটার পর একটা দিয়ে গেছেন। যুক্তরাষ্ট্রের মতো একটা মানে হাইস্ট ফর্ম অফ ক্যাপিটালিস্ট কান্ট্রি, এই দেশে কিন্তু এক্সিকিউটিভ অর্ডার দিয়ে পলিটিক্যাল কিছু হয়তো উনি হাসিল করতে পারেন, কিন্তু ইকোনমিক্যালি কিছু হাসিল করা যায়। তারপরে এটা আপনাকে মনে রাখতে হবে যে এটা ওপেন ইকোনমি, মার্কেট ইকোনমি, ওপেন মার্কেট ইকোনমি অল ওভার দ্য ওয়ার্ল্ড। সুতরাং যুক্তরাষ্ট্রের অ্যাকশন রিয়াকশনের উপরে কিন্তু সারা দুনিয়া অনেক ক্ষতিবৃদ্ধি হয়। তো আপনি 100 দিনের যে কথাটা বললেন, আমি আজকে দেখছি উনি খুব আস্ফলন করেছেন যে ডিমের দাম কমে গেছে, আর ডিমের দাম বাড়িয়ে রেখে গেছে বাইডেন, এটা কমেছে। এটা এর থেকে হাস্যকর বিষয় আমি কখনো শুনিনি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডিমের দাম কমেছে দেখে মানে এত উৎফুল্ল হয়েছে। অন্ন, বস্ত্র, বাসস্থান প্রত্যেকটা জিনিসের দাম তিনি নিজে হাতে বাড়িয়ে দিয়েছেন। তো ফলে যেটা হবে জিডিপি গ্রোথের এইটাকে যদি আপনি প্রেডিক্টর ধরেন, তাহলে ভবিষ্যতে প্রেডিকশন যদি নেক্সট 2 মান্থ, যেটা আমি বলে থাকি সবসময় যে মে, জুন, জুলাই এই কোয়ার্টারে যদি সামহাউ নেগেটিভ হয়ে যায়, আপনি মনে রাখবেন 0.3% কিন্তু ভেরি ক্লোজ টু দি 0 পয়েন্ট। এই 0 পরেই গেলে নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ যদি হয় দ্যাট ইজ দি টাইম ইউর পথ, এখান থেকে ফিরে আসা কোনো কঠিন না। 2 নম্বর কথা আপনি লক্ষ্য করেছেন যে তার ইচ্ছা মতো ডক্টর জেরম পাওয়েল আমাদের মাতবার সাহেব উল্লেখ করেছেন যে আমাদের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান, তার সাথে এমন কোনো দিন নেই যে গোলমাল করছে না বা তাকে সরিয়ে দিতে পারছে না। উনি কিন্তু অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট ট্রাম্প ইন দ্য ফার্স্ট টার্ম। এখন জেরম পাওয়েল কি বলেছে? উনি পরিষ্কার বলেছে যে দেশের ইনফ্লেশন বাড়ছে, দি ট্রেন্ড অফ দি ইনফ্লেশন ইজ গ্রোইং। সুতরাং উনি কোনো ক্রমে রেট অফ ইন্টারেস্ট কমাবেন না। যদি কমানো যায় তাকে সরিয়ে দিয়ে বা বাই ফোর্স যদি রেট অফ ইন্টারেস্ট কমানো যায়, তাহলে হবে কি দেখেন, আমরা এমনি একটা রিসেশনের ভিতরে ঢুকে যাচ্ছি। কারণ জিডিপি যে এক্সপেক্টেড গ্রোথ সেটা কিন্তু হয়নি। তো জিডিপি গ্রোথ যদি না বাড়ে তাহলে মানি সাপ্লাই আমরা কিন্তু অলরেডি আমাদের রয়ে গেছে, ইনফ্লেশনারি টেন্ডেন্সি রয়ে গেছে। এখন যদি আপনি রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দেন তাহলে মানি সাপ্লাই আরো বেড়ে যায়। রেট অফ ইন্টারেস্ট কমে গেল, আচ্ছা রেট অফ ইন্টারেস্ট কমে গেলে কার সুবিধা হলো? যারা বড়োয়ার, বিগ মানি পিপল, যারা $20 বিলিয়ন বড় বড় ম্যানুফ্যাকচারার, তারা উপকার হবে। কারণ রেট অফ ইন্টারেস্টকে বলা হয় বরোইং কস্ট। তো কস্ট কমে যদি যায় তাহলে লাভ হবে,
আপনার ইন জেনারেল যারা ম্যানুফ্যাকচারার হাইস ক্যাপিটালিস্ট যারা আছে তাদের লাভ হবে। গরিব মানুষের যে সমস্যা এটা আরো মাল্টিপ্লাই করবে, জিনিসপত্রের দাম বাড়বে, জিডিপি গ্রোথ আরো কমবে। মনে রাখবেন জিডিপি গ্রোথের একটা বড় কম্পোনেন্ট হচ্ছে কনজাম্পশন। এই কনজাম্পশন কিন্তু অলরেডি কমে গেছে। আপনি মার্কেট দেখেন, শেয়ার মার্কেট থেকে প্রায় $2 ট্রিলিয়ন অলরেডি উধাও হয়ে গেছে, কিন্তু আপনার বড় বড় কোম্পানিগুলো অস্থিরতার ভিতরে রয়ে গেছে। মার্কেটে কোনো শৃঙ্খলা নেই, যখন যেমন তখন তেমন হচ্ছে, আজকে বড় কালকে পরশু দিন। এটা কিন্তু এর ইফেক্ট আপনি ওয়ার্ল্ড ওয়াইড দেখছেন, আপনি ইউরোপিয়ান মার্কেটে দেখছেন। আর চাইনা এটা মজা করছে, তারা দেখছে যে আমার বিরুদ্ধে তুমি 145% দিলে আমি 125% দিলাম, নো নেগোসিয়েশন। মনে রাখতে হবে যে ট্রেড ইজ এ টু ওয়ে রুট। এই কারণে হান্ড্রেডস অফ ইয়ার ধরে লড়াই করে করে ইকোনমিস্টরা এই ওপেন মার্কেট ইকোনমি, ট্রেড ফ্রি ইকোনমি, ট্রেড ফ্রি জোন, রিজিওনাল ট্রেড, এইসব বুদ্ধিগুলো তারা বের করেছে। উনি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সবাইকে বাদ দিয়ে আমেরিকা নাম্বার 1, আমেরিকা ফার্স্ট এই কথা বললেন। ভাই, যদি যুক্তরাষ্ট্র যদি কোনো লোকের সাথে ব্যবসা না করে, তাহলে আমরা জানি এটা ডলারকে আমরা বলি রিজার্ভ কারেন্সি। যদি কোনো দেশের ইনকাম না থাকে থ্রো দ্য আউট দি আপনার ইয়ার, তাহলে আপনি ডলার আপনার হাতে রিজার্ভ নাই। যদি না থাকে আপনি কিভাবে কিনবেন? এখনো কিন্তু 70% আপনার ওয়ার্ল্ড ট্রেডের সমস্ত যে ব্যয় যে নির্বাহ করা হয় এটা কিন্তু কারেন্সি। এই জন্য আমরা বলি এটা গোল্ড কারেন্সি, কখনো বলি রিজার্ভ কারেন্সি। তো এখন এখান থেকে যদি আপনি কোনো লোককে ব্যবসা না দেন এবং আপনি মনে আমি করবো সাপ, মানে আমার এক চোখ কানা হোক, বাকি কিন্তু 2 চোখ কানা হয়ে গেল, উনি খুশি। অর্থাৎ সামনে এই দিনগুলোতে policy অর্থনীতিতে আরো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি অত্যন্ত আমেরিকা। কঠিন। মানে সেকেন্ড কোয়ার্টার আপনি পরিষ্কার বুঝতে পারবেন, যেটা আমি এখন দেখছি যে অল দি যে ইন্ডিকেটর গুলো বলেন রিসেশন, ইনফ্লেশন যখন হবে, তখন এটাকে আমরা একটা টার্ম আছে, এই টার্মটা আমি আমাদের দর্শক শ্রোতাদের সাহায্যের জন্য আমি বলতে চাচ্ছি, এবং এটা কিন্তু আসবে কয়েকদিন পরে। এটাকে পরে স্টাগফ্লেশন, মার্কেট স্টাগন্যান্ট হয়ে যাবে। মানে মার্কেটে গুড সাপ্লাই থাকলেও আপনি কিনতে পারবেন না, কারণ আপনার পার্চেসিং পাওয়ার নেই। আবার ওদিকে ইনফ্লেশন, তাহলে স্টাগন্যান্ট এন্ড ইনফ্লেশন যুক্ত করলে যে রেজাল্ট হয় এটাকে বলে স্টাগফ্লেশন। এখানে কিন্তু মনে রাখতে হবে একটা ইন্টারেস্টিং বিষয়, তখন ফেডারেল রিজার্ভের মনিটারি পলিসি কাজ করবে না, ওনার ওই এক্সিকিউটিভ অর্ডারে কোনো কাজ হবে না। মানে মানুষ কিন্তু এই 4 বছরের মতো একটা গেড়াকালে পড়ে গেল, যেখান থেকে উদ্ধার উনি করতে পারবেন না, কেউ কিছু করতে পারবে না। সাধারণ মানুষ কিন্তু অলরেডি বিপদের ভিতরে রয়েছে, এবং সারা ওয়ার্ল্ডে আপনি দেখছেন যে ওনার কারণে সারা দুনিয়ায় কিন্তু আমরা লুজার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।